আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে আমরা দেখো ম্যাট্রিক্স নির্ণায়কের অনশর্ট এমসিকিউ ক্লাসটা করব। এই চ্যাপ্টারটা এমন কেউ নেই যে করে না, সবাই একটা চ্যাপ্টারের প্রিপারেশন নিল, ম্যাট্রিক্স নির্ণায়কের প্রিপারেশনটা নেয়। সো ম্যাট্রিক্স নির্ণায়কের প্রিপারেশনটা আরো কিভাবে শক্তিশালী করা যায় যদি তুমি এখান থেকে এমসিকিউ গুলো ইনশিওর করতে পারো। তাই আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের অনশর্ট ক্লাসটা করব। আমি বেসিক ওইভাবে কিছু দেখাবো না, মানে আগের থেকে বেসিক কিছু দেখাবো না। আমরা কোশ্চেন সলভ করতে করতে ওইটার পিছনে কি বেসিকটা আছে, ওইটা কিভাবে সলভ করছি সেগুলো আমি দেখাই দেবো। তাই আমি ডাইরেক্ট আগে কোশ্চেনই চলে যাই, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো কিছু কিছু টপিক আছে যেগুলো যদি আমি এখন দেখাইতে চাই অনেক সময় লেগে যাবে। তার থেকে ভালো যে কোশ্চেনটা আসবে ওইটা সম্পর্কিত যত ডিটেলস জানানো যায় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? সো আমরা শুরু করি। প্রথমেই দেখো একটা যে অঙ্ক আছে, আচ্ছা ওইটা একটু দিত। প্রথমেই দেখো আমাদের যে অঙ্কটা আছে এখানে কি বলা হয়েছে, এটা তোমার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এটি কোন ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে? কি বলেছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স? তোমাদের প্রত্যেকটা যে কোনো রাইটারের বই খুললেই দেখবা যে 10-12টা টাইপ দিয়েছে, যে এটা এই টাইপের ম্যাট্রিক্স, এটা ওই টাইপের ম্যাট্রিক্স। ওই 10-12টা টাইপ তোমরা একটু কষ্ট করে নিজেরা পড়ে নিবা, কারণ এখানে বোঝানোর কিছু নাই। বাট প্রতিবারই কোনো না কোনো বোর্ডে দেখা যাচ্ছে যে এই টাইপের একটা কোশ্চেন আসে, একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এই টাইপের জিনিসপাতিগুলো বুঝতে হবে। যেমন এটাকে 3/3, এই তোমার সারিও 3টা, কলামও 3টা, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স বলা যায়। যদিও এখানে বর্গ ম্যাট্রিক্সের কথা বলা হয়নি, তারপর আমি জাস্ট বললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স। এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? না, এটা স্কেলার ম্যাট্রিক্সের সাথে যায় না। তোমরা বই খুললেই বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের উদাহরণ পেয়ে যাবা, ওগুলো একটু দেখে নিবা যে এটা অ্যাকচুয়ালি স্কেলার ম্যাট্রিক্স না। এইটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স? আচ্ছা, নিম্ন ত্রিভুজাকার আর উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? এই দেখো এইখানে আমি ম্যাট্রিক্সটা যদি একটু লেখার চেষ্টা করি, এখানে আছে কি 1 0 0 2 4 0, আর এখানে আছে 3 5 6, তাই না? ওকে, এখন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হলো যে তোমার এই নিচের সাইডে, উপরের সাইডে কি থাকবে? 0 থাকবে, আর নিচের সাইডে এই রকম একটা ত্রিভুজাকার তৈরি হবে। বাট দেখো এখানে নিচের সাইডে কি আছে? 0 আছে। আর এই অংশটুকু 0 বাদে, 0 বাদে যে অংশটুকু দেখতে পাচ্ছ, 0 বাদে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ত্রিভুজ আকার ধারণ করেছে। 0 বাদে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা কি আকার ধারণ করেছে? ত্রিভুজ আকার ধারণ করেছে। এই ত্রিভুজটা এই ম্যাট্রিক্সের উপরে আছে নাকি নিচে আছে? উপরে আছে। তাই আমরা বলতে পারি এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এই জিনিসটা যদি আমাদের এইখানে 0 থাকতো, এইখানে যদি আমাদের 0 থাকতো, এইখানে যদি আমাদের 0 থাকতো, তাহলে কি হতো দেখো তো। মনে করো সাপোজ এইখানে 0 আছে, এইখানে 0 আছে, হ্যাঁ? আর তোমার আচ্ছা, এইটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এখন একটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে। কারণ কি? সবকিছু 0, শুধুমাত্র একটা কর্ণ আছে, শুধুমাত্র একটা কর্ণ আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এখন একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। আর যদি এইখানে কিছু ভ্যালু থাকতো, এখানে কিছু ভ্যালু থাকতো, সাপোজ ধরো এটা 2, এটা 3, ঠিক আছে, আর এটা 5, তাহলে এটা কি হতো? এটা হয়ে যেত, দেখো এইটুক মিলে কিন্তু একটা ত্রিভুজ, এইটুক মিলে একটা ত্রিভুজ। তাহলে এইটা হয়ে যেত নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আরো অনেক ধরনের টাইপ আছে, ওই টাইপগুলো তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ? কারণ যে কোনো একটা চলে আসতে পারে। এখন আমি যদি বসে বসে 12টা টাইপ পড়াই, তাহলে কিন্তু অনশর্ট ক্লাসের মানে হলো না, তাই না? তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। আচ্ছা, এইবার দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এটা কি ম্যাট্রিক্স? এটা কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ, আমি কেবলই একটা উদাহরণ দিলাম যে চারিপাশে যদি 0 থাকে আর এই কর্ণ বরাবর যদি কোনো ভ্যালু থাকে, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, 2 নম্বরে বলা আছে এটা কি একটা প্রতিসম ম্যাট্রিক্স? অ্যাকচুয়ালি ভাই প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্স হলো ওই সকল ম্যাট্রিক্স যার সারিকে তুমি যদি কলাম আর কলামকে তুমি যদি সারি বানায় দাও, তাহলে ম্যাট্রিক্সের ভ্যালুটা সেম থাকে, তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আমি একটু উদাহরণ দিই। দেখো এখানে কি আছে? এখানে সারিতে কি আছে দেখো তো, 7 0 0, সারি কি আছে? 7 0 0। এই সারিটাকে যদি আমি কলাম বানাই দিই, তাহলে কি হবে? 7 0 0। দেখো এখানে কিন্তু সেম মিলে গেল, তাই না? এবার দ্বিতীয় নাম্বার সারিতে আসো। দ্বিতীয় নাম্বার সারিতে দেখো কি আছে? 0 1 0।
এই দ্বিতীয় নাম্বার সারিটাকে যদি আমি দ্বিতীয় নাম্বার কলামে বানাই দিই তাহলে কি হবে 0 1 7 হয়ে যাবে। এবার তৃতীয় নাম্বার সারিতে আসো, তৃতীয় নাম্বার সারিতে কি আছে 0 0 -5। তাহলে আমি এই তৃতীয় নাম্বার সারিটাকে আমি যদি আরেকটা কলাম বানাই দিই 0 0 -5, তাহলে আমি কি করলাম এই সারিগুলোকে আমি কিন্তু কলাম বানাই দিলাম, কিন্তু তারপরেও দেখো এই যে ম্যাট্রিক্স আর এই যে ম্যাট্রিক্স দুটাই সেম, এইটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আবার আমরা যদি কলামটাকে সারি বানাই দিতাম একই হতো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে সারিকে কলাম অথবা কলামকে তুমি যদি সারি বানানোর পরেও দুইটা ম্যাট্রিক্স যদি একে অপর মানে দুইটা ম্যাট্রিক্স যদি সেম থাকে তাহলে ওদেরকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে 1 ও 2 আমাদের অ্যানসার হচ্ছে। এটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স? না, এটা দেখো কোনো দিক থেকে কিন্তু ত্রিভুজাকার এটা শেপ নাই, এটা কোনো দিক থেকে ত্রিভুজাকার শেপ নাই। আচ্ছা আমি এখানে একটু মিস্টেক করছি, এটা কি হবে এই যে লাস্টেরটা, আচ্ছা এটা 0 হবে, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে 7 কেন লিখছি, এখানে 0 হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, বাট এটা কোন অ্যাঙ্গেল দিয়ে দেখো তো এটা ত্রিভুজাকার হয় কিনা, এটা কোন অ্যাঙ্গেল থেকে ত্রিভুজাকার হয় না। এটা কি হয়, এটা তোমার প্রতিসম ম্যাট্রিক্স হয় আর হয় আমাদের কর্ণ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স হয় আর হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যানসার হবে এই নাম্বারটা 1 ও 2। আশা করি তোমরা বুঝতে পারছো। সো বুঝতেই পারতেছো এরকম কিন্তু আরো অনেক ধরনের কোশ্চেন আসে, তাই ম্যাট্রিক্স কোনটা কোন ম্যাট্রিক্স এই সম্পর্কে আমাদের ধারণাটা একটু ক্লিয়ার রাখতে হবে, কারণ এইখান থেকে তুমি একটা এমসিকিউ শিওর পাচ্ছ। ওকে ফাইন, এখানে আমি পরেরটা চলে যাই। পরের যদি ম্যাথটা তুমি দেখো এখানে বলা হয়েছে কি, আচ্ছা এইটা দেখানোর আগে আমি একটু বেসিকটা বলে আসি, তারপরে আমি এই ম্যাথটা সলভ করি। একটু বেসিকটা জানাই আসি। বেসিকটা হলো যে তোমার মাত্রাটা কি, অ্যাকচুয়ালি মাত্রাটা কি, ম্যাট্রিক্সের মাত্রাটা কি। মনে করো সাপোজ তুমি এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম 3 2 3 2, আচ্ছা এটা 0 দিন 1 2, এইরকম একটা ম্যাট্রিক্স তুমি লিখলা, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স লিখলা। আচ্ছা এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের দেখো তো তোমার সারি কয়টা আছে, এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে তোমার, 1 2 3টা, ম্যাট্রিক্সের সারি কয়টা 3টা। তাহলে এর মাত্রাটা আমরা কিভাবে লিখবো এটা দেখবো। প্রথমে সারি লিখতে হয়, প্রথমে সারি সংখ্যাটা লিখতে হয়। এই ম্যাট্রিক্সের মাত্রাটা আমরা এখন লিখবো, ঠিক আছে। প্রথমে কি লিখলাম আমরা, সারি সংখ্যাটা লিখলাম। এবার তুমি চেক করবা যে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, এই ম্যাট্রিক্সের কলাম এই 1 2 কলাম আছে কয়টা তোমার 2টা, তারপরে ক্রস 2 লিখবা। তাহলে এটা হলো তোমার সারি সংখ্যা, এটা হলো তোমার কলাম সংখ্যা। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে একটা ম্যাট্রিক্সের মাত্রা লিখতে হয়। এটা কি, এইটাও যদি মনে করো এ ম্যাট্রিক্স হয় তাহলে এটা হলো এ ম্যাট্রিক্সের মাত্রা, এটা হলো এ ম্যাট্রিক্সের মাত্রা। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি 3/2, এটাকে কিন্তু গুণ বলা হয় না, মুখে বলে 3/2 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স। ওকে ফাইন, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা মাত্রা যদি তোমরা বুঝে থাকো, ঠিক আছে, এবার মাত্রার যোগ আর গুণ হয়, মাত্রার যোগ আর গুণ হয়ে থাকে। আচ্ছা মাত্রার যোগটা কিভাবে হয়, মাত্রার যোগটা যদি একই মাত্রার দুটো ম্যাট্রিক্স হয় তাহলে যোগ পসিবল, নাহলে যোগ পসিবল না। একই মাত্রার যদি দুটো ম্যাট্রিক্স হয় তাহলে যোগ পসিবল, নাহলে যোগ পসিবল না। মনে করো 3/2, ঠিক আছে, এই একটা মাত্রা যোগ তুমি করলা 5/2, তাহলে এটা কখনোই পসিবল না, এটা কখনোই যোগ করা পসিবল না। তাহলে এটা কখন পসিবল হবে, যখন তুমি একই মাত্রা, এখানে 3/2 আছে, তুমি আরেকটা 3/2 যোগ করতে পারো, এবং এটার অ্যানসার কি হবে, এটার অ্যানসারও হবে 3/2। তাহলে যোগ করতে গেলে একই মাত্রার দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ করতে পারো, আর ওই দুটো যোগফল হবে সেম মাত্রাটাই ওদের অ্যানসার হবে, দুইটা যোগফলের উত্তর হবে সেমটাই। ওকে, আশা করি যোগটা বুঝতে পারছো। এবার আমি যদি বলি গুণ, গুণটা কিভাবে করে। আচ্ছা গুণের শর্ত হলো একটা ম্যাট্রিক্সের তোমার কলম সংখ্যা এবং পরের ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হওয়া লাগবে, নাহলে গুণ করা যাবে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হওয়া লাগবে, নাহলে গুণ করা পসিবল না। মনে করো সাপোজ তুমি একটা ম্যাট্রিক্স লিখলা 3/2 একটা ম্যাট্রিক্স লিখলা। ওকে, এটা হলো একটা ম্যাট্রিক্স, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা হলো, আচ্ছা এইখানে 3টা কি, এখানে 3টা অবশ্যই সারি, আমরা কেবলটাই দেখে আসলাম, আর এখানে 2টা কি অবশ্যই কলাম, আমরা কেবলটা দেখে আসলাম, তাই তো। আচ্ছা এটার সাথে তুমি কোন ম্যাট্রিক্স কে গুণন করতে পারো, কোন ম্যাট্রিক্সকে গুণন করতে পারো। আচ্ছা এটার সাথে তুমি এমন একটা ম্যাট্রিক্সকে গুণন করতে পারো যার কলাম মানে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হবে, তাহলে অবশ্যই তোমার এই ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা 2 হওয়া লাগবে।
কলাম কি হবে, এটা কোনো ফ্যাক্ট না, কলাম যে কোনো কিছু হতে পারে, বাট প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই হওয়া লাগবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই হওয়া লাগবে, নাহলে গুণ করা পসিবল না। তাহলে এটার সাথে তুমি মনে করো 1, তাহলে তুমি এটা হলো তোমার কলাম, কলাম যাই হোক এখানে ডাজন্ট ম্যাটার। তাহলে তুমি কি করলা, যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রার গুণ করলা, দুইটা ম্যাট্রিক্সের মাত্রার গুণ করলা, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এই যে তোমার সেম সেম সারি আর কলাম, এই যে সেম সেম কলাম আর সারি, এই দুইটা বাদ হয়ে যাবে, এই দুইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকে কি ভাইয়া, এখান থেকে থাকে তোমার 3 আর এখান থেকে কি থাকে বাকি 1, তাহলে এইটার অ্যান্সার হবে 3/1, এটার অ্যান্সার হবে 3/1। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে অ্যান্সার হবে 3/1। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি একটু বলি কোন মাত্রাকে ট্রান্সপোজ করা মানে কি। ট্রান্সপোজ মানে উপরে একটা টি থাকে, উপরে একটা টি থাকে, যদি এরকম বলে দেয় m/n একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো n/n, মানে জাস্ট এটা ঘুরে যাবে, ঠিক আছে, সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে, ট্রান্সপোজ করলাম, ঠিক আছে, সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। আশা করি বেসিক মোটামুটি তোমাদের একটু দিয়ে দিয়েছি। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব এটার উপরে, ঠিক আছে, এটার উপর আমরা কিছু এমসিকিউ সলভ করলে আমাদের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা, এবার আমাদের কোশ্চেনটা দেখো, ম্যাট্রিক্স এ এর মাত্রা, ম্যাট্রিক্স এ এর মাত্রা। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলি কি, তোমার পরীক্ষা হলে এত কিছু লেখা লাগবে না, আমি তোমার বুঝাচ্ছি এই জন্য একটু লিখে বিস্তারিত বুঝাচ্ছি। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের মাত্রাটা কি 4/5, এই ম্যাট্রিক্সের মাত্রা 4/5, ফাইন। আচ্ছা, বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 5/4, বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 5/4, ফাইন। আচ্ছা, এবার কি বলছে, বি এর মাত্রা কত, এ বি না, বি এর মাত্রা কত। এ বি দেখো গুণ করা কিন্তু যায় না, এ বি কিন্তু গুণ করা যায় না, ঠিক আছে। তাহলে এবার তোমাদের কি বলা হয়েছে এখান থেকে, বি এর মাত্রাটা নির্ণয় করতে। আচ্ছা, প্রথমটা হলো 4/5, দ্বিতীয়টা হলো 5/4, ওকে নাইস। আচ্ছা, তোমাকে বলা হয়েছে বি এর মাত্রাটা কত, কি বলেছে, বি এর মাত্রা, তাই তো। তাহলে প্রথমে তোমাকে বি ম্যাট্রিক্সটা লিখতে হবে, তো বি ম্যাট্রিক্সটা কি এখানে তোমার 5/4, ওকে। এবার ক্রস, দ্বিতীয়ত কি লিখতে হবে, তোমার এ ম্যাট্রিক্সটা লিখতে হবে, এ ম্যাট্রিক্সটা কি 4/5, ফাইন, এ ম্যাট্রিক্সটা 4/5, ওকে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, আমরা বলছিলাম যে এই যে দুইটা জিনিস কমন বা দুইটা জিনিস একই, এইটার কলাম আর এইটার সারি সংখ্যা যে একই, এইটা বাদ দিয়ে দিতে হবে, এটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে থাকছে কি তোমার 5 আর এখান থেকে থাকছে কি তোমার 5, তাহলে আমরা বি এ যে ম্যাট্রিক্সটা পাবো ওইটার মাত্রা হলো 5/5, ওইটার মাত্রা হলো 5/5, এই যে খ নাম্বার অ্যানসারটাই এটা, ঠিক আছে, এটার মাত্রা হলো 5/5। আশা করি বুঝতে পারছো, ওকে ফাইন। ওকে, এবার দেখো পরের যে ম্যাথটা, পরের ম্যাথটায় বলা হয়েছে যে জাস্ট গুণন করতে হবে, বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সটা গুণন করতে হবে। আচ্ছা, ওইটা করার আগে আমরা অন্য কিছু এমসিকিউ একটু সলভ করে আসি। এটা তো গুণ সবাই পারো, এটাও করে দেবো, সমস্যা নেই, বাট অন্য এমসিকিউ একটু সলভ করে আসি, মানে এটার সাথে রিলেটেড, আমরা যে টপিকটা বললাম এটার সাথে রিলেটেড একটু অন্য ম্যাট্রিক্স সলভ করে আসি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে, আচ্ছা এ ম্যাট্রিক্স কি আমরা একটু লিখে নিই, প্রথম তো আমরা একটু লিখে নিই, আমরা তো খুব ভালো একটা পারি না। এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/3, ঠিক আছে। বি ম্যাট্রিক্সের মাত্রা কত, এই যে পরপর দিয়ে আছে 4/3, 3/4, ওকে ফাইন, 3/4। আর সি ম্যাট্রিক্সের মাত্রা কত দিয়ে আছে, 7/4, সি ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে আছে 7/4। আচ্ছা নাইস, তোমাকে বলা হয়েছে যে বি প্লাস এ ট্রান্সপোজ ইনটু সি ট্রান্সপোজ এর মান কত, ঠিক আছে। তোমাকে কি বলেছে, বি প্লাস এ ট্রান্সপোজ ইনটু সি ট্রান্সপোজ, ঠিক আছে, এইটার মান কত বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এটা আহামরি খুব কঠিন না, একদম ইজি। আচ্ছা, আমাদের বি এর মাত্রা কি 3/4, ফাইন। এবার আমরা কি করব, যোগ দেব, যোগ দিলাম। এবার এ এর ভ্যালু বসাবো, বাট ওটা ট্রান্সপোজ করে বসাবো। ওটা কি করব, আগে আমরা বলেছি ট্রান্সপোজ কিভাবে করে, যে সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়। তাহলে আমাদের এ এর ভ্যালু আছে 4/3, তাহলে এটা কি হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে 3/4। দেখো এইটাকে তুমি যদি ট্রান্সপোজ না করতে তাহলে কিন্তু আলটিমেটলি এটা যোগই হতো না, ঠিক আছে। কোশ্চেন যারা বানাইছে ওরা এই হিসাব করেই দিয়েছে, নাহলে কিন্তু এটা যোগই হতো না। কারণ কি, একই
মানে দুটো ম্যাট্রিক্স একই না হলে, মাত্রা একই না হলে ওটা যোগ করা যায় না, আমরা জানি, তাই তো? ফাইন, ওকে। আচ্ছা, গুণ করতে হবে কি পি ট্রান্সপোজ, ঠিক আছে। এখানে কি আছে 7/4 আছে, তাহলে ট্রান্সপোজ করলে হয়ে যাচ্ছে আমার 4/7। নাইস, ওকে। এবার দেখো এই যে এই দুইটা যোগ করলে কি পাবো, আমরা কি বলছি দুইটা একই মাত্রার ম্যাট্রিক্স যোগ করলে আমরা ওই মানটাই পাই, মানে যেটা এখানে 3/4 আছে এই দুইটা যোগ করলে আলটিমেটলি 3/4ই আমরা পাবো, ওকে। আচ্ছা, আর এখানে আমরা এটা গুণ করছি, গুণ করলে এটা কি 4/7। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই দুইটা কি, এই দুইটা কমন ভ্যালু, এই দুইটা কমন ভ্যালু, তাহলে এই দুইটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এখান থেকে আমাদের আসবে 3 আর এখান থেকে আসবে আমাদের 7। এটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নম্বরটা 3/7। অনেক ইজি, অনেক ইজি আর মজার, আমার খুব মজা লাগে এগুলো করতে, এই ম্যাথগুলো অনেক মজা। ওকে ফাইন, এবার আমরা পরবর্তী কি ম্যাথ আছে দেখি। আচ্ছা, এই যে ম্যাথটা, এটা আর এটা কিসের, হ্যাঁ একই ম্যাথ, একই ম্যাথ 2 বছর আসছে, ওকে একই, একই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যে ম্যাথটা বাদ দিয়ে আসছিলাম ওইটা একটু দেখবো। এটা কি, এটা হলো গুণ, জাস্ট নরমাল গুণ। গুণ পারো না এমন কেউ আসো আমার তো মনে হয় না, থাকতেও পারে দুই একজন লেজেন্ড যারা এখনো ম্যাট্রিক্সের গুণ পারো না। আমি খুব ভালো একটা পারি না, সমস্যা হয় আমরা শিখে ফেলি কিভাবে করতে হয়। আচ্ছা, আমাদের এখানে বলেছে বি এর গুণ করতে, এ বি না, আমাদের কি বলেছে বি এর গুণ করতে, তাই তো? তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা কি, আমাদের বি ম্যাট্রিক্সটা হলো 2 0 3, এটা হলো আমাদের বি ম্যাট্রিক্স 2 0 3। আচ্ছা, আর আমাদের এ ম্যাট্রিক্সটা কোনটা, আমাদের এ ম্যাট্রিক্সটা কোনটা, এ ম্যাট্রিক্সটা হলো 2 1 -1, 2 1 -1, ঠিক আছে, 2 1 -1। আচ্ছা, এটাকে গুণ করলে আলটিমেটলি আমরা কি পাবো? আচ্ছা, এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি, এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি, এই যে 2 আছে এটা দিয়ে এইভাবে। আচ্ছা, এটা কিন্তু একটা সিস্টেম আছে, এই 2 দিয়ে তুমি বরাবর, যেহেতু এখানে একটা রাশি, তাহলে এটা একটা শর্টকাটের মাধ্যমে করা যায়, এটা একটা শর্টকাটের মাধ্যমে করা যায়। কিভাবে? যখন এই পাশে সারি একটা থাকবে তখন, আর এই পাশে যদি সারি একাধিক থাকে, এইখানে যে ভ্যালু 2টা দিয়ে এই তিনটাই তুমি গুণ করে দাও, একদম ইজিলি করা যায়, এটা একদম ইজিলি করা যায়। কিভাবে দেখো, আচ্ছা এটা অ্যানসারটা হবে এরকম, এই 2 দিয়ে তিনটা রাশিকে গুণ করে দাও, তাহলে 2 2 4, আর এইটা দিয়ে গুণ করলে 2 1 2, এটা দিয়ে -1 রে গুণ করলে -2। ফাইন। আচ্ছা, এবার 0 দিয়ে তুমি হলো দুটোকেই গুণ করে দাও, তাহলে কি হবে 0 0 0। এবার 3 দিয়ে তিনটাকেই গুণ করে দাও, 3 2 6, 3 1 3 -3। এটা হলো আমাদের আলটিমেট অ্যান্সার, এটা হলো আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে কত এটা 4 0 6, এই যে ঘ নাম্বারটা। আচ্ছা, এইটার আরো একটা ম্যাজিক্যাল শর্টকাট আছে। কি ম্যাজিক্যাল শর্টকাট, যদিও সব জায়গায় খাটবে না। ম্যাজিক্যাল শর্টকাটটা হলো, ভাইয়া দেখো তুমি প্রথমে যে ম্যাট্রিক্সটা পেয়েছো এটার আকারটা কি, এটার মাত্রাটা কি, এই যে প্রথম যে তোমার বি ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার আকারটা কি, এখানে সারি কয়টা 3টা, আর কলাম কয়টা একটা 3/1 3/1। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো এটা কি, এটা হলো সারি একটা কলাম 3টা 1/3। তাহলে দেখো তো ভাইয়া, এইখান থেকে আমরা যে আউটপুট গুণ করার পর যে ভ্যালুটা পাবো সেটার মাত্রা কত হবে? এইখানে মাঝখানে যে 1 1 আছে এটা কাটা চলে যাবে, আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি 3/3 একটা ম্যাট্রিক্স হবে। তো এখানে 3/3 কোন ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে, সেটা কি ডি নাম্বার, তাহলে ডি নাম্বার অ্যানসার। তাহলে আমি এখান থেকে দেখে বুঝতে যাচ্ছি 3/1 1/3, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেটা হবে 3/3। তাহলে এখানে একটাই ম্যাট্রিক্স আছে যেটা 3/3, সেটা হলো ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট নাম্বার। এই মানে এক একটা ম্যাথের ক্ষেত্রে এক একটা শর্টকাট দেয়া যায়, মানে এইগুলো নিজেদের থেকে একটু মানে এই প্র্যাকটিস করতে করতে নিজেরাই বুঝে যাবা যে কোথায় কিভাবে দ্রুত সলভ করা যায়। আচ্ছা ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে পিকিউ এর ক্রম কত। আচ্ছা, পিকিউ এর ক্রম কত, এই যে কেবল যেটা শিখাইছি এটাই সেম, জাস্ট এটা আরো ইজি। এখানে ডাইরেক্টলি বলছে ক্রমটা কত, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি আর করে দেবো না। এটা আমি যদি করে দিই তাহলে অনেক বড় পাপ হয়ে যাবে। এটা তোমরা নিজেরা করবা। 7 নাম্বার এমসিকিউটা নিজেরা করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাও কত হবে। সবাই কিন্তু জানাবা অ্যান্সার করে, আশা করি তোমরা সবাই পারবা। ওকে, নেক্সট অঙ্ক কি 8 নাম্বার অঙ্কটা, তাই তো? 8 নাম্বার অঙ্কটাই কি বলেছে, এ ইজ ইকুয়াল এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, বি একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এক্স একটা ম্যাট্রিক্স দিয়ে আছে। ওকে, বলেছে এক্স সমান সমান বি, তাহলে এক্স এর ভ্যালু কত? ওকে নাইস,
তাহলে আগে আমাদের কাজ হলো ax টা বের করা, আমাদের কাজটা কি ax টা বের করা, তাই না? ax টা গুণ করে বের করা। আচ্ছা ax টা আমরা যদি গুণ করি তাহলে কত হয়, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 3 1 2 0। আচ্ছা x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো xy। ওকে x এর ভ্যালু হলো xy। আচ্ছা এখন তুমি যদি এটাকে এভাবে গুণ করে দাও, এই সারির সাথে কলামটা গুণ করে দাও, তাহলে কি হয় 3x প্লাস y একে y, ঠিক আছে? আর নিচে এটার সাথে যদি এটা গুণ করে দাও তাহলে কি হবে 2x। আচ্ছা এবার y এর সাথে তুমি যদি 0 গুণ করো তাহলে কি 0 হয়, তাহলে 0টা আমি আর লিখলাম না, ঠিক আছে? তাহলে এটার গুণফল হলো আলটিমেটলি এটা, তাই তো? x এর ভ্যালু হলো আমরা এটা পেলাম, x এর ভ্যালু আমরা কি পেলাম 3x y 2, তাই তো? এইটা সমান সমান কি বলেছে b, b মানে কি 6 4, এইটা সমান সমান কি বলেছে 6 আর 4, তাই তো? 6 আর 4। ওকে ফাইন। আচ্ছা এখন আমাদের বলেছে যে x আর y এর ভ্যালু নির্ণয় করতে, কয় কেজি। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখো বলতে পারি দুটো সমীকরণ পাই, 3x y সমান সমান কি 6, এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ পাই 2x সমান সমান 4, 2x সমান সমান 4। আচ্ছা এইখান থেকে দেখো আমি x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, x এর ভ্যালু এখান থেকে পাইলে আমি এখানে বসাই দিলে y এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে এই সমীকরণে যদি আমি x এর ভ্যালু বের করি, অর্থাৎ x কত হয় 2 দ্বারা ভাগ করলে থাকে 2, এই x এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কত হয় 3 * 2, আচ্ছা এটা কি y না, হ্যাঁ, প্লাস y ইকুয়ালস টু 6। তাহলে এখানে কত হচ্ছে 6 প্লাস y ইজ ইকুয়াল টু 6। অতএব y ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 0 পাচ্ছি। তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম 0। তাহলে এটা আলটিমেটলি হবে 2,0, x আর y এর ভ্যালু হবে 2,0। এই নাম্বারটা অ্যানসার 2,0। আশা করি বুঝতে পারছো, মানে এইটা সমান সমান আমরা এটা ধরে নিছি আর এটা সমান সমান এটা আমরা ধরে নিছি। এটা সিস্টেম, এই অঙ্কগুলো x y রিলেটেড অঙ্কগুলো করার এটাই সিস্টেম। নাইস। আচ্ছা এখন চলে আসলাম আমরা অনুরাশি সহগুণন রিলেটেড জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা অনুরাশি আর সহগুণন দুটো জিনিসই প্রায় কাছাকাছি, একটাই তোমার চিহ্ন দেয়া লাগে আর একটা চিহ্ন দেয়া লাগে না। অনুরাশিতে কোনো চিহ্নের ব্যবহার হয় না আর সহগুণনে চিহ্নের ব্যবহার হয়। ব্যাপারটা আমি ডিটেইলসে বলতেছি, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? ব্যাপারটা আমি ডিটেইলসে তোমাদের বুঝাচ্ছি। আচ্ছা এই অঙ্কটা করে দিলে আর পরের অঙ্কটা করলে তোমরা অনুরাশি আর সহগুণনের মধ্যে ব্যাপারটা বুঝতে পারবা, কোনটাই চিহ্ন কিভাবে ইউজ করে, কোনটাই চিহ্ন ইউজ করে না। আচ্ছা অনুরাশিতে কোনো চিহ্ন ইউজ করা হয় না। আচ্ছা অনুরাশি জিনিসটা কি, এখানে বলা যায় 2,3 তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি, 2,3 ভুক্তি। আচ্ছা এখানে 2,3 ভুক্তি কোনটা, 2 মানে কি আমাদের সারির সংখ্যা হলো 2, তাহলে আমাদের সারি কোনটা, এইটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, তাহলে 2 নম্বর সারির কথা বলা আছে। 3 মানে কি কলাম, 3 নম্বর কলাম, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে আমাদের ভ্যালু কোনটা 6, ঠিক আছে? তার মানে আমাদের 6 এর কথা বলা হচ্ছে। তাহলে 2,3 তম ভুক্তির অনুরাশি নির্ণয় করো। আচ্ছা তাহলে এই 6 এর কিভাবে আমরা অনুরাশি নির্ণয় করব, তাই না? আচ্ছা আমি একটু পাতাই, না পাতাইলে ব্যাপারটা ভালো হবে না, বুঝবা না। ওকে 5 6 7, তাহলে আমাদের 2,3 তম পদ কোনটা, এই যে 1 নম্বর সারি 2 নম্বর সারি, ঠিক আছে? আর 3 নম্বর কলাম, তাহলে 3 নম্বর কলাম কোনটা হচ্ছে, 3 নম্বর কলাম হচ্ছে আলটিমেটলি এটা। আচ্ছা 3 নম্বর কলাম যদি এটা হয় 2,3 ভুক্তি, এটা আমাদের কত 2,3 ভুক্তি। ওকে এবার আমরা কি করব, এইটার যে মান অনুরাশি যে মান ওইটা কিভাবে নির্ণয় করতে হয়, এই রাশি আর এই যে 6 না, 6 বরাবর এই কলাম আর এই রাশিটা বাদ দেব, বাদ দিয়ে বাকি যে 4টা এলিমেন্ট থাকে ওইটা নির্ণয় বের করলে আমাদের অনুরাশির মান বের হয়ে যাবে। মানে এই 6 বরাবর এটা কেটে দেব, এটা কেটে দেব, কেটে দিলে বাকি যে 4টা রাশি থাকে, বাকি কি কি থাকে, এইটা থাকে, এইটা থাকে আর এইটা থাকে, এইটা থাকে, এটা নির্ণয় বের করলে আমাদের অনুরাশির মান বের হয়ে যাবে। তাহলে 2 2 2 2 এটা নির্ণয় বের করতে হবে। এটা নির্ণয় কত হয়, এটা গুণন করো 2 2 গুণে 4, মাঝখানে মাইনাস 2 2 গুণে 4 সমান সমান 0, তাহলে এটার অ্যান্সার হবে 0। এখানে কোনো চিহ্ন টিহ্নর ব্যাপার নাই, অনুরাশিতে কোনো চিহ্ন টিহ্নর ব্যাপার নাই। আশা করি বুঝতে পারছো। আমরা আগে আইডেন্টিফাই করবো এততম ভুক্তি কোনটা, 2,3 তম ভুক্তি এটা, তারপরে এই বরাবর কেটে দেবো, এই বরাবর কেটে দেবো 6 বরাবর, তাহলে বাকি থাকতেছে 2 2 2 2। এটা নির্ণয় করে ফেললে নির্ণয়কের ভ্যালুটা আমরা যেটা পাবো ওইটাই হলো অনুরাশির মান। আশা করি বোঝা গেছে। আচ্ছা
এবার আসে সহগুণন। এখানে বলেছে পি এর সহগুণন কোনটি, পি এর সহগুণন। এখানে আর তোমার ইঙ্গিত দিয়ে দিনি 2,3 বা 3,2 এরকম ইঙ্গিত দিয়ে দিনি, ডাইরেক্ট বলেছে পি এর সহগুণন কোনটা। আচ্ছা পি এর সহগুণন আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা সহগুণন আর অনুরাশির ভিতরে যে কয়েক মানে ছোট্ট একটা ডিফারেন্স, ছোট্ট একটা চিহ্ন ডিফারেন্স, এটা এখন আমরা বুঝতে পারবো। আগে আমরা কোশ্চেনটা একটু তুলি, তাহলে বেটার হবে। হ্যাঁ 7 - 1 5 -7 2 p 0 - 1 3। ঠিক আছে, আমাদের কি বলেছে পি এর সহগুণন নির্ণয় করতে। পি এর সহগুণন নির্ণয় করতে বলেছে মানে এই বরাবর এই টাকাটা, এই বরাবর এই টাকাটা, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে 7 - 1 0 - 1। তাহলে এটা নির্ণয় বের করতে হবে 7 - 1 0 - 1। ওকে, আচ্ছা এটা নির্ণয় বের করলে কি হয়? এই যে 7 -1 দ্বারা 7 গুণন করলে -7, আর 0 দ্বারা মাইনাস যাই হোক 0 হয়, মাঝখানে একটা মাইনাস চিত্র সূত্রে, তাহলে এটা দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? -7। বাট এই যে প্রথমে এই নাম্বার আছে -7 দিয়া, কিন্তু এটা অ্যান্সার না। প্রথমেই তোমার ভুল করা, তুমি জানে টিচাররা জানে তুমি কোনটা ভুল করবা, সেজন্য প্রথমে -7 দিয়ে রাখছে। কিন্তু তুমি যদি -7 দাগাও, বাসায় এসে বলবা মা আমি A+ পেয়ে গেছি, আলটিমেটলি তুমি কি পাবা? গোল্লা পাবা, তাই না? ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে? দেখো এই যে সহগুণনের ক্ষেত্রে, সহগুণকের ক্ষেত্রে তোমার চিহ্ন ভ্যারি করে। কি ভ্যারি করে? চিহ্ন ভ্যারি করে। এটা হলো প্লাস, ঠিক আছে, এটা হলো প্লাস, প্রথমটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে দেখো আমাদের পিটা কিন্তু মাইনাস চিহ্নধারী বিশিষ্ট। পিটা কি? মাইনাস চিহ্নধারী বিশিষ্ট। আরো সহজ করে তোমাকে যদি আমি বুঝাইতে চাই, তাহলে এটা কত নম্বর সারিতে দেখো তো? এটা 3 নম্বর সারিতে। আর এটা কত নম্বর কলামে? এটা হলো 2 নম্বর কলামে। তাহলে এই যে পি সংখ্যাটা, এটা কি 3/2, 3/2 কলামে আছে, মানে 3/2 ভুক্তি, 3/2 ভুক্তি। আচ্ছা এই ভুক্তি ভ্যালুটা তুমি যদি যোগ করো, এই যে 3 + 2 কি পেলা? 5। যদি বেজোড় সংখ্যা পাও তাইলে নেগেটিভ, আর যদি জোড় সংখ্যা পাও তাহলে পজিটিভ। আমাদের ভাই কি এরকম একটা উদাহরণ দিলেন আপনি? আচ্ছা দেখো ফাইন, এটা কি দেখো তো? 1,1। এই এর ভুক্তি কি 1,1 না? এর ভুক্তি কি 1, 1 নম্বর রাশি 1 নম্বর কলাম, তাহলে এটা কি 1,1। তাহলে 1 + 1 তাহলে কি হয়? 2। 2 কি জোড় না বিজোড়? তাহলে পজিটিভ। ঠিক আছে, এটা কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1,2 তাহলে কি 2 + 1 তাহলে 3 হয়। 3 মানে কি? বেজোড়, বেজোড় মানে নেগেটিভ। এইভাবে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই পিটা হলো নেগেটিভ, তাহলে অবশ্যই এর আগে একটা নেগেটিভ চিহ্ন হবে, নেগেটিভ নেগেটিভ কেটে পজিটিভ হয়ে যাবে, आंसर হবে 7। তাহলে সহগুণক নির্ণয় করতে গেলে চিহ্নটা তোমাদের খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো সহগুণক আর সহগুণকের ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সহগুণক অনুরাশির মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু বোঝা খুবই জরুরি। মাঝে মাঝে অনেকেই ভুলাই ফেলে, আমি আগে ভুলাই ফেলতাম। অনুরাশি নির্ণয় করলে মাইনাস দিয়ে দিতাম, মানে চিহ্ন দিয়ে দিতাম, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন দিতাম না। ওকে ঠিক আছে, কি বলা হয়েছে 11 নম্বর কোশ্চেনে? এই যে একটা তোমার নির্ণয় দিয়েছে, নির্ণয়টার মান 0 হলে m এর মান কত হবে? আচ্ছা টোটাল যে নির্ণয়টা ওইটার ভ্যালু আমরা 0 ধরবো, 0 ধরে m এর মানটা নির্ণয় করব। টোটাল যে নির্ণয়টার মান ওইটাকে আমরা কি ধরবো? 0 ধরবো, 0 ধরে m এর মান নির্ণয় করব। আচ্ছা আগে আমরা ম্যাট্রিক্সটা পাতাই নিই, আগে আমরা একটা ম্যাট্রিক্সটা পাতাই নিই, মানে নির্ণয়টা পাতাই নিই, সরি ভুলে যাচ্ছে, খালি ম্যাট্রিক্স বলছি। 3 - 4 2 2 1 1 m 0। এটাকে আমরা কিভাবে নির্ণয় করব? এটা সমান সমান আমরা জাস্ট 0 ধরে নেব, কারণ কি বলা হয়েছে নির্ণয়কের মান যদি 0 হয় m এর মান কত, তাহলে এটা সমান সমান আমরা জাস্ট 0 ধরে নেব। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করে ফেলি। প্রথমে আমরা কি করব? 3 কে রাখবো, 3 কে রেখে নির্ণয় মান নির্ণয় করব। তাহলে এটা কি হচ্ছে? এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তাহলে গুণন হবে কোনটা কোনটা? এটার ভিতরে আর এটার ভিতরে। তাহলে 3 তাহলে এটা 0 দ্বারা গুণ করলে 0, আর এটা মাইনাস a। ঠিক আছে, তাই এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে পরে এখানে চিহ্ন হবে নেগেটিভ। এবার তুমি 2 ধরে নাও, 2 যদি এটা ধরে নাও, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে 0, এখানে 0 দ্বারা -1 গুণ করলে -0 হবে, আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে 4m গুণ করলে। আশা করি এগুলো তোমরা পারো। তারপরে হলো প্লাস, প্লাস দিলাম, এই যখন 1 ধরবো তখন এটা বাদ যাবে, এটা বাদ যাবে, ঠিক আছে, 1 ধরলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এখানে -1 হচ্ছে, আর এখানে 4 × 2 = 8 - 8।
ঠিক আছে। আলটিমেটলি তুমি যদি এটা করো তোমার রেজাল্ট আসবে হলো -1 -8, ঠিক আছে। আচ্ছা এটা সমান সমান তাহলে তুমি এটা সমান সমান তুমি 0 লিখতে পারো, এটা সমান সমান কি লিখতে পারো 0, কারণ কি নির্ণায়কের ভ্যালু 0। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে পাবা 5m - 9 = 0, ঠিক আছে। তাহলে 5m সমান সমান 9, m সমান সমান 9/5, m সমান সমান 9/5, ডি নাম্বার অ্যান্সার, n সমান সমান 9/5। আশা করি বোঝা গেছে। ওকে, জাস্ট এটা নির্ণয় করবে, নির্ণয় করে এটা সমান সমান 0 ধরবা, তাইলে হয়ে যাবে অঙ্ক। এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাব, দেখা যাক নেক্সট কি অঙ্ক আছে আমাদের সামনে। ওকে, এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এই অঙ্ক প্রতিবার বোর্ডে আসবেই, ভার্সিটিতেও আসে, বোর্ডেও আসে। আচ্ছা ভার্সিটির কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের কিন্তু ভার্সিটি এ ইউনিটের ব্যাচে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। তোমরা যদি ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন, আচ্ছা শুধুমাত্র রাশিয়ার ক্ষেত্রে সি ইউনিট আর বাকি সব জায়গায় এ ইউনিট, সায়েন্সের ক্ষেত্রে আমরা ফিজিক্স আর ম্যাথটা পড়াবো। এখানে কি কোন কোন ইউনিভার্সিটি কভার হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কভার হবে, রাজশাহী কভার হবে, জাহাঙ্গীরনগর কভার হবে, জিএসটি কভার হবে, ঠিক আছে। অল ওভার বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব ভার্সিটি গুলো কভার হবে আমাদের এই কোর্সটা তুমি যদি করো। আচ্ছা আমাদের এই কোর্সে কি কি পড়ানো হবে, আমাদের এই কোর্সে আমি ভাইয়া তোমাদের পড়াবো ফিজিক্স আর ম্যাথ, ঠিক আছে। দুটো আলাদা আলাদা কোর্স, একসাথে না, দুইটাই আলাদা। তুমি চাইলে আলাদা ফিজিক্সে ভর্তি হতে পারো, আলাদা ম্যাথেও ভর্তি হতে পারো, চাইলে দুটাই ভর্তি হতে পারো। আর ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথ। এখন ফিজিক্সের তোমার ভর্তি ফি হলো 2000 টাকা, ম্যাথের ভর্তি ফি হলো 2000 টাকা। বাট তুমি যদি 30 জন, মানে তোমাদের যেদিন থেকে পরীক্ষা শুরু হবে, এইচএসসি পরীক্ষা তোমাদের যেদিন থেকে স্টার্ট হবে, ওই 30 জনের ভিতরে তোমরা যদি ভর্তি হও, 30 জনের মধ্যে যদি তোমরা ভর্তি হও, তোমাদের 500 টাকা করে ডিসকাউন্ট, তাহলে তোমাদের ভর্তি হবে 1500 টাকা করে, 1500 টাকা করে, বুঝা গেছে। তাইলে তোমরা সবাই চেষ্টা করো 30 জনের মধ্যে ভর্তি হয়ে যেতে, কারণ 500 টাকা এখনো ডিসকাউন্ট চলতেছে ভাইয়া। তুমি চাইলে ফিজিক্সও হতে পারো, তুমি চাইলে ম্যাথও হতে পারো, চাইলে একসাথেও হতে পারো। আমরা একসাথে ওই 5-6 হাজার কিংবা 8-10 হাজার স্টুডেন্টের ক্লাস নিব না, আমরা চাই ছোট ছোট ব্যাচ করতে, খুব বেশি বড় করব না। আমি চাই যে পার্সোনালি তোমাদের সবাইকে চিনতে, যারা ব্যাচে থাকবে সবাইকে, সবার সাথে আমি পার্সোনালি কথা বলবো, সবাইকে আলাদাভাবে মনিটরিং করব, কার কি অবস্থা এটা অ্যানালাইসিস করবো। আর এক্সাম তো নেবই, সবসময় এক্সামের ভিতরেই তোমরা থাকবা। আশা করি তোমাদের সাথে ভার্সিটি জার্নিটাও আমাদের ভালো হবে। তাই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ 30 জন পর্যন্ত তোমাদের ডিসকাউন্টটা চলবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ম্যাথে ফিরে চলে আসি। আচ্ছা এটা কি আমি কি বললাম যে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভার্সিটিতেও যে পরিমাণে আসে এইচএসসি তেও প্রচুর আসে, তোমাদেরও চলে আসতে পারে। আচ্ছা এখানে বলা আছে যে ব্যতিক্রমী হবে। আচ্ছা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয়, যখন ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হয় 0। ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা যখন 0 হয়, ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। ওকে আচ্ছা ঠিক আছে। এখন তার মানে আমরা বলতে যাচ্ছি যে ভাইয়া p + 1 6 4 -8, এইটার যে নির্ণায়কের মান এটা হবে 0, তাইলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তার মানে নির্ণায়কের মান কখন 0 হবে। আচ্ছা নির্ণায়কের মান কখন 0 হয়, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি করি কি, এটার সাথে এটা গুণ করি, তারপরে কি চিহ্ন দিই, এটার সাথে এটা গুণ করি, তারপরে মাইনাস চিহ্ন দিই। মানে আমি পার্সোনালি এইভাবে করতাম, মানে খুব ইজি, এটা করলে তুমি অনেক দ্রুত করতে পারবা। এমনি তুমি নির্ণায়ক বের করে p এর মান এখান থেকে বের করতে পারবা, নির্ণায়ক বের করে সমান সমান 0 দিবা, মানে মেন সিস্টেম হলো নির্ণায়ক বের করে সমান সমান 0 দিবা, 0 দিয়ে p এর মানটা এখান থেকে বের করো। বাট আমি কিভাবে করতাম একটু দেখো, দেখো এটার সাথে তো এটা প্রথমে গুণ করো, গুণ করে কি করো মাইনাস দাও, তাই তো। একটু মাথা ঠান্ডা করে বুঝো, গুণ করে মাঝখানে এই যে এখানে গুণফলটা লিখো, তাই তো। গুণ করে তারপরে কি মাইনাস দাও, তারপরে এটার সাথে এটা গুণ করো। এখানে এটার সাথে এটা গুণ করলে কত হয়, 4 × 24, 4 × 24। ওকে তাহলে এটা সমান সমান অবশ্যই তোমাকে 0 হতে হবে। তাহলে ভাইয়া একটু চিন্তা করো, তোমার কখন এই বক্সের ভিতরে কত ভ্যালু আসলে এটা 0 হবে। এখানে যেহেতু 24 আছে, তাহলে এই বক্সের ভিতরে 24 হলে এটা 0 হবে। তার মানে এই যে দুটোর গুণফল, এই দুটোর গুণফল যখন 24 হবে তখন এটা 0 হবে, তাই তো। এই দুটার গুণফল যখন 24 হবে তখন এটা 0 হবে। তাহলে তুমি দেখো আলটিমেটলি এরকম করতে পারো, -8p, এত কিছু আর করার দরকার নেই, কি করতে পারো -8p করতে পারো, তাই তো। -8p - 8 = 0, আচ্ছা = 24। আচ্ছা ওইভাবে না, আমি করতাম এইভাবে, দেখো এই -8 এর সাথে এখানে কত গুণ করলে তুমি +24 পাবা। একটু চিন্তা করে দেখো তো, -8 এর সাথে তুমি কত গুণ করলে এখানে +24 পাবা। 3 × 8 = 24, 3 × 8 = 24। তার মানে এখানে যদি 3 হয়,
এখানে যদি 3 হয় তাহলে তোমার কি হবে, +24 আসতে গেলে এখানে কি হওয়া লাগবে, -3 হওয়া লাগবে, তাই তো? +24 আসতে গেলে এখানে -3, p এর মান যদি -3 হয় তাহলে এটা 0 হবে, ঠিক আছে? তাহলে p এর মান কত হবে, তাই তো? আচ্ছা, এইখানে তাহলে -3 তুমি কিভাবে বানাবা, এখানে তুমি -3 কিভাবে বানাবা, p + 1 সমান সমান লিখতে পারো -3, তাহলে p সমান সমান কত হয়, -4, তাহলে p এর মান হলো -4, ওকে? p এর মান হবে -4। আশা করি বুঝুনি, একটু জটিল করে ফেলছি আমি, মানে আমি নিজে বোঝাই থেকে জটিল করে ফেলছি। আচ্ছা, আমি আরেকবার একটু তোমাদের বুঝাই, ঠিক আছে? আমি নিজেই জটিল করে ফেলছি, আমি বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আরেকবার একটু দেখো কষ্ট করে। প্রথমে তুমি এটা তোমার নির্ণয় কিভাবে বের করতে হয়, প্রথমে তোমার এটা গুণ করতে হয়। আচ্ছা, আমি তো জানি না এটার ভ্যালু কত, আমি এরকম একটা ফাঁকা বক্স দিলাম গুণ না করে। তারপরে কি করব, মাইনাস চিহ্ন দিব, তারপরে এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা 4 4 কত হয়, 24 হয়। এটা সমান সমান অবশ্যই তোমার 0 হতে হবে, তাই তো? কারণ কি এটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখানে ভ্যালু কত হলে এটা 0 হবে, অবশ্যই এটার ভ্যালু 24 হলে এটা 0 হবে, অবশ্যই এটার ভ্যালু 24 হলে এটা 0 হবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো এই যে -8 এর সাথে এইখানে কত ভ্যালু থাকলে 24 হবে, -8 এর সাথে এইখানে কত ভ্যালু থাকলে 24 হবে, +24 হবে কিন্তু, ঠিক আছে? তাহলে -8 এর সাথে তুমি যদি এখানে ভ্যালু -3 পাও তাহলে অবশ্যই 24 হবে, -8 এর সাথে তুমি যদি -3 গুণ করো তাহলে অবশ্যই এখানে +24 হবে। তার মানে p + 1 এর ভ্যালু হলো -3, তাহলে p + 1 সমান সমান আমরা লিখতে পারি -3, p সমান সমান আমরা লিখতে পারি -4, তাহলে p এর মান -4, দুই নাম্বার। আশা করি এবার বুঝতে পেরেছো। প্রথমবার আমি নিজেই একটু পাকায় ফেলছি। আচ্ছা, এইটা জাস্ট নির্ণয় করবা, নির্ণয় করে m এর ভ্যালুটা বের করে ফেলে দিবা। নির্ণয় সমান সমান যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলেছে অবশ্যই 0 হবে। তাহলে 13 নম্বরটাও তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা করে আমার অ্যানসারটা জানাবা কমেন্ট বক্সে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 1,1 তম ভুক্তির অনুরাশির মান যদি -4 হয়, x এর মান কত? 1,1, আচ্ছা খুব সুন্দর একটা কোশ্চেন করেছে। 1,1 তম ভুক্তি কোনটা? 1,1 তম ভুক্তি অনুরাশির মান, তাহলে 1,1 তম ভুক্তি হলো এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি 1,1 তম ভুক্তি হয়, এটা অনুরাশির মান কোনটা হবে? এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে থাকে কি -1 x 2 8। এই অনুরাশির যে মান সেটার মান হলো বলে দিচ্ছে -4, তাহলে এইটার নির্ণায়কের মান বলে দিচ্ছে -4। এখন তোমার এখান থেকে x এর মানটা বের করতে হবে, অনেক ইজি। তাহলে এইটার সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কত হবে, -8, তাই না? মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এটার সাথে এটা গুণ করলে হবে 2x ইকুয়ালস টু হলো -4, ওকে? তাহলে এই -8 টা পাশে নিয়ে গেলে +8 হয়ে যায়, +8 হয়ে যায়, আর এখানে থাকে -2x, আর এই -8 টা পাশে নিয়ে গেলে +8 হয়ে যায়, +8 এর থেকে -4 বাদ দিলে 4 থাকে। আচ্ছা, এইখান থেকে তুমি যদি 2 টা ভাগ করে দাও তাহলে 2 থাকে, আর -টা পাশে নিয়ে গেলে -2 থাকে, তাই না? তাহলে তোমার অ্যানসার হবে -2, এই অঙ্কের অ্যানসার হবে -2। যদিও এখানে অপশন দেয়া নাই, বাট এগুলো প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে, ওকে? আচ্ছা, পরের ম্যাথে আমরা চলে যাই, আচ্ছা, এইটা একটা নতুন টার্ম। দেখো কি বলেছে, 1 3 2 4 এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে। ভাই আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে এটা বুঝতে হবে। আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করে থাকি, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো সাপোজ এইখানে তোমার একটা ম্যাট্রিক্স আছে A B আর হলো তোমার C আর D। এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত হবে? এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে, দেখো এইটার চিহ্ন হয়ে যাবে, এই এটা এখানে চলে আসবে আর এই ডিটা এখানে চলে যাবে। এরা কি করবে? স্থান বিনিময় করবে, এই ডি এখানে চলে আসবে, এ এ এখানে চলে আসবে, তাহলে এইখানে হবে ডি, এখানে হবে এ, ঠিক আছে? আর এরা কি করবে? এরা স্থান পরিবর্তন করবে না, বাট এরা চিহ্ন চেঞ্জ করবে। এ আছে পজিটিভ, তাহলে এই নেগেটিভ হয়ে যাবে, আর যদি নেগেটিভ থাকতো পজিটিভ হয়ে যেত। এ আছে পজিটিভ, এ হয়ে যাবে নেগেটিভ। আচ্ছা, এখানে কি দেখা যায়? লিখছি। আচ্ছা, তাহলে এরা কি করলো? স্থান পরিবর্তন করলো, আর এরা চিহ্ন পরিবর্তন করলো। এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে কি হবে, এইটা হলো আমাদের স্থান পরিবর্তন করবে, -4 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে -4 1 এইটা হতে পারে,
বাট এরা তো চিহ্ন চেঞ্জ করেনি, তাহলে -4 1 চিহ্ন চেঞ্জ করেছে এরা, -3 -2, তাহলে এটাই অ্যান্সার, গ নম্বরটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হবে, এই বরাবর স্থান পরিবর্তন হবে, এই বরাবর চিহ্ন পরিবর্তন হবে। এই বরাবর স্থান পরিবর্তন হলে উপরে -4 নিচে 1, আর এই বরাবর চিহ্ন পরিবর্তন হলে এখানে -3 এখানে -2। ওকে, এটাই গ নম্বরটা অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। এটা আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা আশা করি তোমরা বুঝতে পারবে, ইজি আছে, সবই ইজি, অ্যাকচুয়ালি সবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিসের দরকার আমাদের। ওকে, আচ্ছা এইখানে দেখো বলা হয়েছে যে এইখানে একটা ম্যাট্রিক্স যোগ এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে ইকুয়ালস টু এইটা। এখানে বলা আছে x y z এর মান নির্ণয় করো। তাহলে x y z কোথায় আছে আমাদের একটু দেখতে হবে। x আছে এইখানে, ফাইন, y আছে এখানে, z আছে এখানে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো x সমান সমান, আমরা এটা x, তাই তো আমাদের এখানে কি 3 নম্বর কলামে 1 নম্বর সারিতে কি আছে, x আছে। 3 নম্বর, এই যে 1 নম্বর সারি 3 নম্বর কলামে কি আছে, x আছে। মাঝখানে কি প্লাস চিহ্ন দাও, প্লাস। পরের ম্যাট্রিক্সে দেখো 3 নম্বর কলামে, মানে 3 নম্বর 1 নম্বর সারিতে 3 নম্বর কলামে কত আছে, 7 আছে। মানে এই x এর জায়গায় এখানে কি আছে, 7 আছে। তাহলে প্লাস আমরা এখানে 7 দিব, ঠিক আছে, ইকুয়ালস টু, এরপরে কি আছে, ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল দিলাম। এইখানে দেখো 1 নম্বর সারিতে 3 নম্বর কলামে কি আছে, 7 আছে। তাহলে এটাই হলো আমাদের সমীকরণ, এটাই হলো আলটিমেটলি আমাদের সমীকরণ। তাহলে আমরা এখানে x ইজ ইকুয়াল টু কি পাবো, এই 7 টা বসে চলে গেলে 0 হয়ে যাবে, x ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের, আচ্ছা পরের সেম ম্যাথটা পরে দিয়ে আছে অপশন সহ, তাই তো। তাহলে এটা, আচ্ছা এখন দেখো আমরা বুঝে গেছি যে এই দুইটা হবে না, সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো। তাহলে আমরা যদি ওয়াই টা নির্ণয় করি, আমাদের আর জেড নির্ণয় করা লাগছে না। এগুলো একটু বুঝে করতে হবে, যে ফাও কেন আমি কষ্ট করবো, কারণ ওয়াই দুটো ভিন্ন, ওয়াই দুটো ভিন্ন। আর যদি দেখা যাচ্ছে যে প্রথমটা নির্ণয় করো, মাঝে মাঝে অ্যান্সার মিলে যায়, বাকিগুলো নির্ণয় করা লাগে না। এগুলো তোমাদের একটু বুঝে টেকনিক্যালি হ্যান্ডেল করবা, তাহলে অনেক টাইম সেভ হবে। আচ্ছা ফাইন, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার ওয়াই এর মানটা আমরা দেখি কি আছে। ওয়াই আমাদের এখানে আছে, কোথায় আছে, 2 নম্বর সারিতে 2 নম্বর কলামে আছে। আচ্ছা, ওয়াই আমাদের 2 নম্বর সারিতে 2 নম্বর কলামে আছে। এই ম্যাট্রিক্সে 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে 4, মাঝখানে চিহ্ন প্লাস, তাহলে দাও 4, ঠিক আছে। এই পাশে হলো ইকুয়াল চিহ্ন দাও। আর এইখানে কি আছে, 2 নম্বর সারি 2 নম্বর কলামে 8 আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, y সমান 4 পাচ্ছি। তাহলে দেখো সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, ডি নাম্বার -4 আছে y ভ্যালু, -4 যেহেতু না, তাহলে আমাদের অ্যান্সার সি হবে। আমাদের আর জেড এর ভ্যালু নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। উদয় আমরা কেন সময় নষ্ট করব বলো। আচ্ছা বলে না টাইম ইজ মানি, এখানে হলো টাইম ইজ মার্ক। ওকে, সময় হলো মার্ক। আচ্ছা, যত সময় বাঁচাইতে পারবো তত মার্ক বাড়বে। আচ্ছা, এবার আমাদের নির্ণয় করতে হবে ইনভার্স ম্যাট্রিক্স। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করে ভাইয়া, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো, মনে করো এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করবা, তাহলে 1/a ম্যাট্রিক্সের নির্ণায়ক, 1/a ম্যাট্রিক্সের নির্ণয়, তারপরে কি করতে হবে, অ্যাডজয়েন্ট। ওই যে আমরা কেবলটা অ্যাডজয়েন্ট করে আসলাম, যে তোমার কি হলো, এই বরাবর তোমার স্থান বিনিময় করলো আর এই বরাবর চিহ্ন বিনিময় করলো। তাহলে এ ডিজি অ্যাডজয়েন্ট, এভাবে অনেকে লেখে এ ডিজি এ, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করতে হবে আর ভাগ করতে হবে নির্ণয় দিয়ে এ ম্যাট্রিক্সে। তাহলে আগে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণয়টা নির্ণয় করে ফেলি, একটু কষ্ট করে এ ম্যাট্রিক্সের নির্ণয়টা নির্ণয় করে ফেলি। এইখানে আছে কি, আচ্ছা 3 একে 3, তাই তো। আচ্ছা আমি এখানে লিখে করি a0 0 3, তাহলে এ বরাবর হলো 3 একে 3, এই বরাবর হলো 0, তাই তো, এই বরাবর হলো 0, তাহলে হলো 3, তাহলে 1/3। আচ্ছা, এবার অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। এবার কি করতে হবে, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ টা করলে কি হবে, দেখো এই 3 এই পাশে চলে যাবে, এই 1 এই পাশে চলে আসবে, তাই তো। এই 3 উপরে চলে গেল, এই 1 এই পাশে চলে আসলো। আর 0 ভাই চিহ্ন চেঞ্জ করলে তো 0ই থাকে, তাই না, ও চিহ্ন চেঞ্জ করা না করার সময়। তাহলে এই 3 দ্বারা যদি এই 3 এর ভাগ দাও, এই 3 এর প্রত্যেকটা ভ্যালুকে ভাগ করতে হবে। 3 এর 3 দ্বারা ভাগ করলে হয় 1, 3 এর 0 দ্বারা ভাগ করলে 0, 3 এর 0 দ্বারা ভাগ করলে 0, 1/3 ইনটু 1 মানে কি হয়, 1/3 ইনটু 1 মানে কি হয়, এখানে যদি তুমি 1/3 দ্বারা ভাগ করো তাহলে সেই 1/3 হয়, তাই তো। হ্যাঁ, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে তোমার অ্যান্সার কথা হচ্ছে 1 0 0 1/3। ওকে, দেখো এই জায়গা কিন্তু আলটিমেটলি অ্যান্সার দেওয়া নেই, তোমার অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, অ্যান্সার হবে এইটা, এখানে অ্যান্সারটা দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা ফাইন,
এবার দেখো পরের যেই অঙ্কটা আমরা করব, পরের অঙ্কটা কি বলেছে যে 3,2 তম অনুরাশির মান যদি 2 হয় তাহলে x ও y এর ভ্যালু কত। আচ্ছা এরকম একটা ম্যাথ কেবলটা করলাম না আমরা, এই টাইপের একটা ম্যাথ আমরা একটু আগেই করছি, এখন আর একবার করি। আচ্ছা এর কি বলছে 3,2 তম অনুরাশির মান যদি 2 হলে 3,2 কত দেখো তো কোনটা, 3 মানে সারি সংখ্যা 3, 1 নম্বর 2 নম্বর 3 আর কলম সংখ্যা 2 তার মানে 7, তাই তো। 7 এর অনুরাশির মান যদি 2 হয় তাহলে x এর ভ্যালু কত। 7 এর অনুরাশি কত, 7 এর অনুরাশিটা দেখো এটা বাদ যাবে এটা বাদ যাবে তাহলে থেকে কি 2y 2, আচ্ছা কালিটা পড়ছে না, 2y আর এখানে হলো x 2y আর এখানে হলো 4x এটা কি করতে হবে নির্ণয় বের করতে হবে, তাই তো। তাহলে এটা যদি গুণ করো তাহলে হয় 2x আর মাইনাস এটা যদি গুণ করো তাহলে 4y হয়, ঠিক আছে। এটার মান কত, এটার মান হলো দেয়া আছে 2, এটা সমান সমান দেয়া আছে ভ্যালু 2। তাহলে x y এর মধ্যে সম্পর্কটা কি, এখানে ভ্যালু বের করা লাগবে না, এখানে সমীকরণ নির্ণয় করলে হয়ে যাচ্ছে। দেখো এখানে সব সমীকরণ দিয়ে আছে, 2 দ্বারা এটা ভাগ করা যায় পুরোপুরি সমীকরণকে, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে x, এই 4 এর 2 দ্বারা ভাগ করলে থাকে 2y = 2। তাহলে দেখো এই টাইপের কোনো কিছু আছে কিনা, x - 2y = 2, x - 2y = 2, এই যে গ নাম্বারটা অ্যানসার। তাহলে আমাদের অ্যানসার হলো গ নাম্বার। একদম ইজি, একদম ইজি। ওকে, আশা করি বোঝা গেছে। এটা একটু অন্যরকম, ওইটার ভ্যালু বের করা লাগলো আর এটা আমরা সমীকরণ বের করলাম, তাই তো। ওকে, আচ্ছা এখানে আমাদের 20 নম্বর। 20 নম্বরে কি, 20 নম্বরে দেখো বলা হয়েছে নিচে কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, যে ম্যাট্রিক্স মনে করো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয় তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। মানে কোন একটা ভ্যালু যদি আসে তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়, আর যদি 0 ভ্যালু আসে তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলা হবে, যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা আমরা এখানে একটু করে দেখি, এটা কি 3 × 4 = 12 মাইনাস 6 × 2 = 12, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এটা কত 4 × 2 = 8 মাইনাস 8 × 8, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কি, এই দুটোই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার এটা আসো 3 × 4 = 12 মাইনাস 2 × 2, তাহলে এটা কি হবে 12 - 2 মানে কি 10, তাহলে কিন্তু এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অ্যানসার সি। আশা করি বোঝা গেছে। আচ্ছা পরে যে নির্ণায়কের মানটা চেয়েছে, দেখো যদি এই টাইপের স্কেলার কোনো ফরম্যাটে কোনো নির্ণায়ক দেয়া থাকে, স্কেলার ফরম্যাট মানে কি, দেখো এর কর্ণ বরাবর মানে কর্ণ ম্যাট্রিক্স, সরি স্কেলার বলছি কেন, ভুল মিস্টেক হয়ে গেছে, কর্ণ ম্যাট্রিক্স বরাবর যদি কোন নির্ণায়ক দেয়া থাকে, এই দেখো এই কর্ণ বরাবর সব ভ্যালু 0, জাস্ট কর্ণ বরাবর একটা মান আছে, ওই কর্ণ বরাবর গুণ করে দিবা। এই নির্ণায়কের এত বড় করে নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, এটা শর্টকাট ট্রিক্স হলো এরকম কর্ণ বরাবর যদি কোনো ভ্যালু দেয়া থাকে আর সব যদি 0 থাকে, এই কর্ণ বরাবর গুণ করে দিবা। কর্ণ বরাবর গুণ করলে কি হয়, a × b × c, তাহলে आंसर হবে a b c। এটাই হলো आंसर, এই যে b নাম্বার এটাই হলো आंसर। আশা করি বোঝা গেছে। আচ্ছা 22 নাম্বারটা কি বলা হয়েছে, আচ্ছা I3 মানে কি, এটা একটা অভেদক, I মানে কি অভেদক ম্যাট্রিক্স, আর 3 মানে কি তোমার 3টা মান, অভেদক ম্যাট্রিক্স থাকবে কিন্তু 3টা মান। আচ্ছা তারপর থেকে I3 অ্যাকচুয়ালি কি, I3 টা কি, I3 টা হলো এরকম 3টা 1 থাকবে, ঠিক আছে, কর্ণ বরাবর এরকম 3টা 1 থাকবে, এটাকে বলা হয় I3, ঠিক আছে। কর্ণ বরাবর 1 থাকবে, বাকিগুলো 0, ওইটা মানে I বা অভেদক ম্যাট্রিক্স। আর যদি 1 এর সংখ্যা হয় 3টা তাহলে I3 হবে অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটাকে একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে I3 তিনটি ক্রমের, এই যে অবশ্যই এটা তিনটি ক্রমের অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে, মনে রাখবা অবশ্যই অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্সই হবে। তাহলে এখানে I3 এর ইনভার্স ম্যাট্রিক্স I3 হবে অভেদক। এটাকে তুমি যদি ইনভার্স করো আলটিমেটলি এটাই পাবে आंसर, করে দেখতে পারবা সে, ঠিক আছে। তাহলে মাথা রাখবা অভেদক ম্যাট্রিক্সের তুমি যদি ইনভার্স করো आंसर পাবো অভেদক ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেছে। আচ্ছা আর নাই, লাস্টে এটা সেম কপি হয়ে গেছে। আচ্ছা তাহলে এই যে এটাও সেম। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সো তোমরা ভালোমতো পড়াশোনা করো, ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি ডে বাই ডে প্রতিদিন চেষ্টা করব প্রতিদিন একটা করে হলো অন শর্ট ভিডিও দেওয়ার। আমি ম্যাথ কভার করব, ফিজিক্সও ইনশাল্লাহ কভার করব, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের সাকিব ভাইয়া আছে, সে হলো তোমাদের কেমিস্ট্রি অন শর্ট গুলোও দেখবে। সো আশা করি তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।